এক এক করে আসি। আমি প্রথমেই আসবো আজকে দেবাশিস দা এবং অরিত্রর কাছে। আমি দুই রাজনৈতিক দলের নেতা নেত্রীর কাছে একটু পরে আসছি। দেবাশিস দা কি বলবেন, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার দুজনের কাছে একই প্রশ্ন। এক তো হচ্ছে বিজেপির ক্ষেত্রে কিছু কিছু প্রিকনসেপ্ট নোশন বলবো বা কিছু মিথ বলবো যেগুলো তৈরি হয়েছিল, এখন যখন আস্তে আস্তে পরিসংখ্যানগুলো আসছে বোঝা যাচ্ছে যে আসলে কোন কোন জোনগুলোয় কীরকম পারফরমেন্স এসছে। আর দুই, যদি আমি সিপিএমের কথা বলি তাহলে সেক্ষেত্রে এত কিছু, আমি শুরুতে বলছিলাম যে আসলে এবারের ভোটের পরে সবাই খুশি। অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে সিপিএমও খুব খুশি, কারণ তারা বিরোধী জোটে রয়েছে এবং তারা মনে করছে তারা একটা ভালো ফাইট দিতে পেরেছে। কিন্তু বঙ্গের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে শুধুমাত্র বিজেপি কটা আসন কম পেল, এটা নিশ্চয়ই সাফল্য হতে পারে না সিপিএমের ক্ষেত্রে। 23 জনের মধ্যে 21 জনের জামানত বাজেয়াপ্ত। আদৌ মনে হয় 2026-এ লালের বা সিপিএমের আর কোনো সম্ভাবনা আছে রাজ্যের ক্ষেত্রে? দেবাশিস দা। হ্যাঁ স্বর্ণালী, থ্যাংক ইউ। তুমি যে পরিসংখ্যান আপনি যে দিলেন, মানে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে একটা খুব মারাত্মক কথা বলা যায়। মানে আমরা বলি দেয়ার ইজ এ 3 টাইপস অফ লাইজ। একটা হচ্ছে লাইজ, একটা হচ্ছে ড্যাম লাইজ, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। মানে এটার সমস্যা হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্সের যে আমি কিভাবে প্রেজেন্ট করছি তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। মানে ঠিক একেবারে ঠিক যে বামপন্থীদের যেরকম আশা জাগিয়ে তারা প্রচার করেছিল বা যা কিছু করেছিল, মানুষ হয়তো সেভাবে গ্রহণ করেনি বা মানুষকে সেভাবে বামপন্থীরা বোঝাতে সমর্থ হয়নি যে তারা লোকসভায় জিততে পারে বা জিতলে তারা কি কাজগুলো করবে। এবং সেখানে দাঁড়িয়ে মানুষ হয়তো ভেবেছে যে বামপন্থীদের থেকে বিজেপি হয়তো মমতা ব্যানার্জি বা বিজেপি হয়তো বেটার, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা সেই ভোটটা দিয়েছে। কিন্তু তার মানে একটা পন্থা শেষ হয়ে যায় না। বামপন্থীরা তো কয়েকজন মানুষকে নিয়ে না, এটা পন্থা। এবার এটাতে যারা বিশ্বাস করবে, তারা মনে করবে যে আমাদের রাজ্যে বা দেশে একটা বামপন্থীর দরকার আছে, তারা নিশ্চয়ই বামপন্থীদের আবার ভোট দেবে। অতএব কোনো কিছুই শেষ হয়ে যায়নি। মানে এর আগে হয়তো অনেক বিজেপির তো 2টো সিট ছিল। মমতা ব্যানার্জি 1984 সাল থেকে শুরু করেছিল, সেখানে দীপশিতা, সৃজন, সায়ন এরা অনেক ছোট, অনেক প্রতিভাবান, এদের সামনে অনেক সুযোগ আছে, নিশ্চয়ই এরা চেষ্টা করবে, হবে। দ্বিতীয় কথায় আসি যে বিজেপির ক্ষেত্রে বিজেপি কিন্তু খুব খারাপ করেছে এটা বলা যাবে না, বিজেপি কিন্তু যথেষ্ট ভালো করেছে। কিন্তু যে পরিসংখ্যানটা আপনি দিচ্ছেন পৌরসভার ক্ষেত্রে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে এই যে টিভিতে বসে আলোচনা করছি বা ইউটিউব, এই যে বিভিন্ন জায়গায় 21% আরবান পপুলেশন আছে। এই আরবান পপুলেশনকে হয়তো মিডিয়ার দৌলতে বা বিভিন্নভাবে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে প্রচণ্ড দুর্নীতি হয়েছে এবং পশ্চিমবঙ্গের বুকে, এবং সেটা হয়তো গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছয়নি। তার ফলে গ্রামাঞ্চলে যে ভোটটা তৃণমূল পেয়েছে, মানে জনকল্যাণমূলক কাজ ভার্সেস দুর্নীতি, সেখানে জনকল্যাণমূলক কাজটা এগিয়ে গেছে, সেটা কিন্তু আরবান জায়গায় হয়নি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে বিধাননগরের বুকে, যেখানে বসে আমরা আজকে কথা বলছি, মানে বিধাননগর এই জায়গাতে, এখানেও বিজেপি প্রচুর ভোট পেয়েছে। এবং আমি যদি খুব ভুল না হই, এই বিধানসভাতে বোধহয় বিজেপি জিতেছে। আমি পৌরসভার কথা বলছি না, বিধানসভার ক্ষেত্রে বলছি। মানে এই যে জায়গাটা, এবার এখান থেকে বিজেপিকে আমার যেটা মনে হয় আজকে সত্যি আপনারা যেটা বলছিলেন যে শক্ত হাতে খেলাটা ধরতে হবে। কারণ পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত জিনিস হয়ে গেছে যে আপনার প্রচার যাই হোক না কেন, আপনি দুর্নীতি করছেন কি করছেন না, আপনি তার থেকে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার সংগঠনটা কতটা মজবুত। মানে সংগঠনটা যদি মজবুত হয় তাহলে হয়তো ভোটে যেতে আপনার পক্ষে সুবিধা হবে। মানে এটা হয়তো বলতে খারাপ লাগছে, কিন্তু এটা সত্যিই ঠাই। কারণ দেখবেন 2006 সাল অবধি কিন্তু বামপন্থীদের সংগঠন মারাত্মক জোরদার ছিল এবং ভোটে জিততে কোনো অসুবিধে হয়নি। এবং 2011 সালের পর থেকে যেটা ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে, ভোটে জেতাটা একটু অসুবিধে হয়েছে। কিন্তু এবং একইভাবে তৃণমূলের সংগঠন যেভাবে বেড়েছে এবং যেভাবে ওরা বাড়াচ্ছে বা জোরালো করেছে, তাতে কিন্তু ওদের ভোটে জিততে সুবিধা হচ্ছে। বিজেপিকে এই জায়গাটাকে ধরতে হবে। আমি আসবো, আমি অরিত্রের কাছে উত্তর নেব। যদিও দেবাশিস দা বলছেন যে সংগঠনের বিষয়, এবং নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় 1 থেকে শুরু করেছিল, বিজেপিও 2 থেকে শুরু করেছিল, কিন্তু সিপিএম তো এখানে ছিল, 34 বছর শাসন করেছে, 34 বছরের সংগঠন, সেইখান থেকেই ভয়ঙ্কর রেজাল্ট। এবং তারপরও যে বিপুল পরিমাণ উচ্ছ্বাস অন্তত সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে প্রশ্ন জাগে যে আদৌ তাদের হাল ফেরানোর কোনো ইচ্ছে ছিল নাকি তৃণমূলকে শক্তিশালী করার কোনো ইচ্ছে ছিল। কেন বলছি এই কথা? কারণ যেভাবে কোথাও আবারও সেই পরিসংখ্যানে আসতে হচ্ছে, পরিসংখ্যানে যে ছবিগুলো আসছে যে একে তৃণমূল প্রার্থীর লিড এবং তার সঙ্গে বামেদের প্রাপ্ত ভোট, আমি পরিসংখ্যান দিয়ে বলবো, তবে তার আগে আমি অরিত্রের উত্তর নিয়ে নেব। কি মনে হচ্ছে এখান থেকে? দেখুন, রিয়েলিস্টিক যে প্রবলেমগুলো আমার নজরে এসেছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, এই দুটি দল অত্যন্ত শক্তিশালীভাবে
একে অপরের মধ্যে যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছিল, রাজনীতিতে অপটিক্সটা খুব ইম্পর্টেন্ট। মানে বিজেপি বলছে যে আমরা দুর্নীতি হাটাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাও, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি বাংলা বিরোধী, এদেরকে সরিয়ে দিতে হবে, আমাদেরকে রাখুন। এবার এই যে পরস্পর বিপরীতধর্মী দুটি সংগঠন, তারা একে অপরের মধ্যে এই বাইনারিটা এতটাই শক্তিশালী জায়গায় নিয়ে চলে গেছিল তাদের রাজনৈতিক কৌশলের মাধ্যমে, যে সেখানে বামপন্থী সংগঠনগুলি মাঝখানে খুব একটা আর শক্তি প্রদর্শন করতে পারেনি। দ্বিতীয় যে রিয়েলিস্টিক সমস্যাটা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আমি একটুখানি ইন্টারফেয়ার করছি অরিত্র, যে বামপন্থী সংগঠনগুলো সেরকম কোনো জায়গা তৈরি করতে পারেনি, কিন্তু একটা জায়গা একটা ভাসিয়ে দেওয়া হয়েছিল, এই যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং, মূল সেটিং বা বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং, আদৌপেও যে কোনো সেটিং হয়েছে তার তো পরিসংখ্যান আমরা ইভিএম এ দেখলাম, রেজাল্টে দেখলাম। মানে তো এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে আসলে সেটিংটা কার সঙ্গে ছিল, বিজেপির সঙ্গে তৃণমূলের নাকি সিপিএম এর সঙ্গে তৃণমূলের, এই প্রশ্ন উঠছে। অরিত্র প্লিজ শেষ করে বাকি পরিসংখ্যান দেব। হ্যাঁ, এবার সেইটা একটা সেটিং। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাপিটালের অঙ্কেও সিপিএম বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে যে পরিমাণ বড় কর্পাস ইনভেস্ট করা হয় ইলেকশনে, সেইখানে শুধুমাত্র আদর্শ দিয়ে টেকানো যায় না। এবং কনক্লুসিভ পয়েন্টটা আমার যেটা, যে মানুষগুলো পরিসংখ্যান আপনারা দেখাচ্ছেন, মানে সৃজন থেকে শুরু করে দীপশিতা থেকে শুরু করে, এই মানুষগুলোকে প্লেস করা হয়েছে মেইন স্ট্রিম পলিটিক্সে, এইটা অনেকটা দেরি হয়ে গিয়েছে। তার কারণ যে কোনো রাজনৈতিক দলের সংগঠনের একটা দূরদর্শিতা থাকতে হবে। আজ থেকে 15-20 বছর আগে যদি এই দূরদর্শিতাটা নিয়ে তারা যদি এই যে নতুন ব্যাটালিয়ান, যেটা তৃণমূল দেখুন এখন থেকে শুরু করে দিয়েছে, নবজোয়ার বলে যে ক্যাম্পেইনটা, সেটা কিন্তু তারা ঘুরিয়ে ফিরিয়ে করছে এইটা টার্গেট রেখে, যে আজ থেকে 20 বছর বাদে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, হয়তো মুখ্যমন্ত্রী হবেন, এই জেনারেশনটা তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন। তার মানে লিডার থাকবে, এবং লিডারকে যে ফলো করবে, সেই ফলো যারা করবে তাদেরকেও আপনাকে তৈরি করতে হবে। সেইখানে সিপিএম খানিকটা এক তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে, তাদের কাছে সেই পরিমাণ সামর্থ্য নেই বিজেপি এবং তৃণমূলের বিরাট কর্পাসকে লড়ার, এবং যে ইয়ং ব্যাটালিয়ানকে তারা আজকে টেবিল করেছেন, সেই টেবিলটা অনেকটা দেরিতে করেছেন। আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে সিপিএম, যেটা দেবাশিসবাবু বলার চেষ্টা করলেন, যে একদমই ঠিক, যেটা আদর্শের জায়গা থেকে রাজনীতি হচ্ছে, ঠিক কথা, কিন্তু মানুষ বা আজকের দিনের রাজনৈতিক যে পরিকাঠামো, সেটা এই দূরদর্শিতা কিংবা আদর্শ বা আমি কি ভাবছি একটা আইডিয়ালিস্টিক ফিগার, এইটা দিয়ে হয় না। রুটি কাপড়া মাকান যে স্লোগান সৃজন ভট্টাচার্য দিচ্ছেন, সেই রুটি কাপড়া মাকানকেই একটু ঘুরিয়ে ইমিডিয়েট ইম্প্যাক্ট দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে গল্পটা বের করে নিয়ে চলে যাচ্ছে। এবং মানুষ এখন ইন্ডিভিজুয়ালিস্টিকভাবে এইটা দেখার চেষ্টা করছেন যে আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার 50 দিনের কাজটা দিয়েছেন, বা আমাকে তো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিচ্ছেন, বা আমার আশাকর্মীদের তো মানে মায়নাটা বাড়িয়ে দিয়েছেন। ফলে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কত টাকা ঘুষ পাওয়া গেছে এবং কোন নেতা জেলে গেছে, সেইটা কিন্তু একটা লার্জার স্কেল অফ পপুলেশনের কাছে লঘু হয়ে যাচ্ছে। তার কারণ তারা ইমিডিয়েট এফেক্টটা দেখছেন। ফলে লেফট ফ্রন্টকে যদি আবার শক্তিশালী হতে হয়, তাদের মূলত তাদের একটা ইডিওলজিক্যাল অ্যাডাপ্টেশন দরকার। 2, তাদের ফাইন্যান্সিয়াল মডেলিং চেঞ্জ করতে হবে। তারা যেই একটা আইকনিক ইমেজ নিয়ে, আমরা যে কৌটো নাচানো পার্টি বলে যেটা আমরা তাদেরকে বলছি, এই ইমেজ দিয়ে আর চলবে না। তার কারণ সত্যি কথাই বি রিয়েলিস্টিক, যে এই মুহূর্তে নির্বাচন অপারেট করতে গেলে আপনার বড় শুধু হিউম্যান রিসোর্সই লাগবে না, বড় ফাইন্যান্সিয়াল ক্যাপিটালও লাগবে। এবং অবশ্যই আপনারা ধরুন 2026-এ, 2030-এ, 35-এ যে মানুষগুলোকে প্রজেক্ট করতে চাইছেন, ওই 6 মাস আগে 7 মাস আগে হঠাৎ করে তাদেরকে উপস্থাপনা করলে হবে না। এখন থেকে তাদেরকে তৈরি করুন, যাতে 20 ইয়ার্স বাদে তারা আসতে পারে। আমি বুঝলাম। আমার কেয়ার কাছে প্রশ্ন রয়েছে যে আসলে কোথাও ইচ্ছে আদর্শের বিষয়, নাকি কোথাও বার্তাটা ভুল চলে গেল, কোথাও সেই দ্বিচারিতাটা স্পষ্ট হয়ে গেল। আমি মুখে বলছি বিজেপির বিরুদ্ধে বা মুখে বলছি দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু আমি তৃণমূলের সঙ্গে জোট করছি জাতীয় স্তরে। কোথাও কি সত্যি সত্যি মানুষ অনেক বেশি বুঝে গেছেন যে আমি কোথা থেকে কার কাছ থেকে কি পাবো আর কার কাছ থেকে কি পাবো না?